একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়। এসএসসি মামলার চূড়ান্ত পর্যায়ে শুনানি চলাকালীন এই মন্তব্য করেছিল বিচারপতি বসাকের বেঞ্চ। আর আজ আদালতের ঐতিহাসিক রায় সামনে আসার পর অনেকেরই প্রশ্ন, পচা আপেল এক নাকি একাধিক? 2016 নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল আজকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়োগে কি সীমাহীন দুর্নীতি হয়েছিল? রায়ের ছত্রে ছত্রে রয়েছে তার উল্লেখ। আর এই রায় সামনে আসার পর সরাসরি হাইকোর্টকে চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপির লোকেদের চেয়ারে বসানো হয়েছে। পাল্টা দুর্নীতির প্রশ্নে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, ভোটের মধ্যে জোর ধাক্কা রাজ্যের। 2016 এসএসসির পুরো নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। প্রায় 25,000-এর বেশি নিয়োগকে একেবারে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সপ্তাহের শুরুতেই বিস্ফোরণ, চাকরি গেল 25,753 জনের। বোমা বাঁধা হলো কোথায়? পাল্টা প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। ফলে এই রায় সামনে আসার পর রাজনৈতিক তরজা একেবারে সমানে চলছে। মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের সুদ সহ ফেরাতে হবে বেতন, স্পষ্ট বলছে কলকাতা হাইকোর্ট। এবং 4 সপ্তাহের সময়সীমা পর্যন্ত এই টাকা ফেরানোর ক্ষেত্রে, বেতন ফেরানোর ক্ষেত্রে আদালত বেঁধে দিয়েছে। নাইসাকের টেন্ডার থেকে সাদা খাতায় চাকরি, 17 রকম পন্থায় দুর্নীতি উল্লেখ রায়। ফলে বুঝতে পারছেন একাধিকভাবে দুর্নীতির কিভাবে হয়েছে তারও উল্লেখ রয়েছে বিস্তারিতভাবে এই রায়ের কপিতে। অবৈধ চাকরি প্রাপকদের বাঁচাতে আসরে মন্ত্রিসভা উল্লেখ রয়েছে নির্দেশনামায়। গোটা মন্ত্রিসভা নেমে গিয়েছিল যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে থাকে, বাঁচানো যায় তার প্রচেষ্টায় নির্দেশনামায় উল্লেখ করা হচ্ছে। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে কাদের হাত? প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করবে সিবিআই, বলছে হাইকোর্ট। এই অতিরিক্ত শূন্যপদ কাদের মদতে তৈরি হয়েছে, কোন কোন আধিকারিকরা জড়িত ছিলেন সেইটা খুঁজে বের করবে সিবিআই। বিজেপির বিচারালয় বিজেপির লোক দেখে বসিয়েছে। এবার হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক তো তিনি বলছেন এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন এবং স্পষ্ট বলছেন বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে, সেই মতন ড্রাফট তৈরি হচ্ছে বিচারের। এই মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত, আক্রমণ শানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের খেয়াল থাকবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন সিঙ্গেল বেঞ্চ যা রায় দিয়েছিল সেই রায় কার্যত বহাল রইল ডিভিশন বেঞ্চের, অর্থাৎ এই বিশেষ বেঞ্চে। আর তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলছেন এই মুখ্যমন্ত্রীর আর পদে থাকার যোগ্যতা বা অধিকারটুকু পর্যন্ত নেই। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো এই 17 রকম পন্থায় নিয়োগ দুর্নীতি হলো কিভাবে। 25,753 জনের চাকরি আজকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট বলছে যে 17 রকম পন্থায় নিয়োগ দুর্নীতি হয়েছে। পরপর আপনাদের সামনে রাখছি। নিয়ম বহির্ভূতভাবে একেবারে নিয়োগ হয়েছে, কিভাবে এই চাকরি দেওয়া হয়েছে সেই প্রত্যেকটার উল্লেখ রয়েছে আজকে এই রায়ের কপিতে। প্যানেলের নাম নেই তাও নিয়োগপত্র দিয়েছে এসএসসি। ফলে বুঝতে পারছেন কিভাবে দুর্নীতি হয়েছে। দুর্নীতির বিভিন্ন রকম ফের কার্যত তুলে ধরা হয়েছে এই যে নির্দেশনামা, সেই নির্দেশনামাতে। হাইকোর্টের রায়ে 17 পন্থার পর্দাফাঁস। স্ক্যান কপি না রেখে আসল ওএমআর শিটকে নষ্ট করে দেওয়া হয়েছে। আরটিআইতে দেখানো ওএমআর শিটের হদিশ পায়নি সিবিআই। 4টি ক্যাটেগরিতে শূন্য পদের থেকেও বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্যানেলে নাম নেই তাও নিয়োগপত্র দিয়েছিল এসএসসি। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ তাও চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছিল। নম্বর সহ চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিতই হয়নি। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কাউন্সেলিং হয়েছে, অর্থাৎ এক্সপায়ার্ড প্যানেল থেকেও কাউন্সেলিং হয়েছে। জালিয়াতদের চাকরির জন্য তৈরি করা হয় অতিরিক্ত শূন্যপদ। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে জালিয়াতদের আড়ালের মরিয়া চেষ্টা করেছে মন্ত্রিসভা, ক্যাবিনেট এই চেষ্টা করেছে। নিয়ম বহির্ভূতভাবে গোপন টেন্ডার, নাইসাকে ওএমআর স্ক্যান এবং মূল্যায়নের বরাদ দেওয়া হয়েছে। খালি উত্তরপত্র, অর্থাৎ একেবারে সাদা খাতা জমা দিয়েও চাকরি নিয়োগপত্র পাওয়া হয়েছে। ফলে বুঝতে পারছেন কিভাবে চাকরি চুরি হয়েছে তার উল্লেখ কিন্তু রয়েছে এই নির্দেশনামায়। আমি এখানে শুরুতেই বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী, এই মামলার অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, তার কাছে আসতে চাইবো। আমি বলছি কিভাবে দুর্নীতি হয়। বোধহয় সব থেকে বিস্ময়কর দিক এবং আশ্চর্যের দিক, বিক্রম তুমি একমত হবে যে 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। আমি শুধু এই নির্দেশনামার একটা অংশ শুধু পড়তে চাইবো। 215 নম্বর পাতায় রায়ে উল্লেখ করা হচ্ছে, ইনফ্যাক্ট ডকুমেন্টস প্লেসড অন রেকর্ড সাজেস্ট দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট at the level of cabinet had approved creation of the supernumerary posts to accommodate the persons who had received employment illegally in the selection process. অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের যাতে অ্যাকোমোডেট করা যায়, অর্থাৎ তাদের চাকরি যাতে থাকে, তার জন্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে সেই চেষ্টা করেছে। একেবারে স্টেট গভর্নমেন্টের কথা উল্লেখ করা হচ্ছে। কোন স্তরে দুর্নীতি হয়েছে বিক্রম?
দুর্নীতিটা প্রত্যেকটা স্তরে হয়েছে, স্টেট গভর্নমেন্টের মিনিস্ট্রি লেভেল থেকে শুরু করে একদম বটম লেভেল অবধি প্রত্যেকটা স্তরে দুর্নীতি হয়েছে। 17 রকমের কায়দা এখানে নেওয়া হয়েছে কিভাবে দুর্নীতি করা যায়। যেরকম ধরুন ব্ল্যাঙ্ক ওএমআরে হয়েছে, র্যাঙ্ক জাম্পিং হয়েছে, পরীক্ষায় বসেনি এরকম লোককে ইন্টারভিউ পার্টিসিপেট করেনি, যেরকম পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তিনি ইন্টারভিউতেই বসেননি, ডাইরেক্ট তার চাকরি হয়ে গেছে। এরকম অজস্র ঘটনা এই এসএসসি স্ক্যামে বা এসএসসি স্কুল সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্ট প্রসেস করেছে তাতে এটা হয়েছে, এবং এটা এফিডেভিট দ্বারা অ্যাডমিটেড বাই স্কুল সার্ভিস কমিশন। ওএমআর-এর অথেন্টিসিটি তারা স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিয়ে বলছেন যে আমরা এটা জেনুইনিটি কি নিয়ে কোনো ডাউট করছি না। না, তার মানে তুমি বলছো এসএসসি হলফনামা দিয়ে এটা কোনো অভিযোগ নয়, একেবারে এসএসসি স্বীকার করছে যে দুর্নীতিটা হয়েছে। এসএসসি এফিডেভিটের মধ্যে এসএসসি এফিডেভিট দিয়ে বারবার করে বলেছে, এবং মেকার অফ দ্য ডকুমেন্ট যখন বলে যে এইটা আমাদের ডকুমেন্ট, এখানে দুর্নীতি হয়েছে, তখন অটোমেটিক্যালি পুরো প্রসেসই চলে যায়। এটা নর্মাল ক্ষেত্র, এবং এর আগে সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রচুর জাজমেন্ট আছে। এবং এখানে আরও বড় দুর্নীতি যেটা হয়েছে, এই যে নাইসা বলে যে কোম্পানিটাকে টেন্ডার দেওয়া হয়েছিল, ইট ওয়াজ আ ক্লোজ ডোর টেন্ডার, ওপেন টেন্ডার নয়। যারা ওএমআর স্ক্যান করবে বা ওএমআরটাকে তৈরি করে সেটাকে প্রসেসিং করবে, সেই টেন্ডারটা একেবারে ক্লোজ ডোর হয়েছিল, যেটার জন্য আরেকটা সংস্থাকে টেন্ডার দেওয়া, সেটা সাব টেন্ডার। মেন টেন্ডার হলো নাইসা, মেন টেন্ডার হলো নাইসা, এবং সাব টেন্ডার দেওয়ার কোনো ইয়েও ছিল না, কোনো প্রভিশনই ছিল না। এবং যে এই টেন্ডারটাতে যে প্রসেসিং ব্যবহার করা হয়েছে তাতে করে ম্যানিপুলেশন করার অনেক জায়গা রেখে দেওয়া হয়েছে, এবং অরিজিনাল ওএমআরগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যেটার ফলে এইটা ডিটেক্টই করা যাচ্ছে না যে কারা জেনুইন কারা ফল। কারণ টেন্ডার প্রসেসটাই পুরোপুরি ইলিগাল যেভাবে স্কুল সার্ভিস কমিশন তরফ থেকে কন্ডাক্ট করা হয়েছে, এবং সেটা সিবিআই তদন্ত করে বার করেছে। এবং আপনারা দেখবেন প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং চাকরি দেওয়া পর্যন্ত প্রত্যেকটা স্তরে দুর্নীতি। এবং আরও বড় বিষয় হলো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, যেটা আপনি যদি দেখেন আপনার 9, 10, 11, 12, 1500, 900, 800, 600 করে প্রত্যেকটা স্তরে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 রেকমেন্ডেশন এসএসসি যেটা দিয়েছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। ভ্যাকেন্সি যা আছে তার থেকেও বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার বোর্ড দিচ্ছে উইদাউট রেকমেন্ডেশন অফ এসএসসি। এরকম ধরনের দুর্নীতি বোধহয় ভারতবর্ষে কোনো সময় তারপরে সুপার নিউমারি পোস্ট তৈরি করে চাকরি দেওয়ার চেষ্টা পর্যন্ত হয়েছিল, একেবারে ক্যাবিনেটের অনুমোদন সাপেক্ষে। সুপার নিউমারি পোস্টটাকে তৈরি করে চাকরি দেওয়ার অনুমোদন থেকে বড় কথা, সুপার নিউমারি পোস্টটা তৈরি হয়েছিল যারা ইলিগাল অ্যাপয়েন্ট, তাদেরকে লিগ্যালাইজ করার জন্য, একেবারে যারা অবৈধ তাদের চাকরিতে বৈধতা দেওয়া যায়। আমি এখানে ভাস্কর সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি ভাস্কর দা, আপনি যদি বড় কোনো রেল স্টেশনে যান বা যদি ট্রেনে নিয়মিত যাতায়াত করেন, একটা বই কিন্তু ভীষণ জনপ্রিয়, জানেন তো, মানুষ চেনার সহজ উপায়। কিন্তু যা দেখছি তো মানুষ ঠকানোর সহজ উপায়, দুর্নীতির 17 রকম উপায় বের করে ফেলেছে। ওই চেনার উপায়টাই করার জন্যই তো সিবিআই তদন্ত করেছিলেন। এতদিন ধরে সিবিআই যে তদন্ত ঢক্কানিনাদ সব কিছু করছে, সেই তদন্ততে বৈধ অবৈধ সেটা বার করার জন্য দিয়ে আপেলের গল্প করছিলেন না, যেটা পচা আপেল সেটাকে তো বাদ দেওয়ার কথা, সেই পচা আপেলটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাহলে এখানে বলুন যে সিবিআই যতটা জানা গেছে 5000 মতন দুর্নীতির কথা এসএসসি হলফনামা দিয়ে আদালতে স্বীকার করছে। তদন্তটা কিসের জন্য করলেন? এই তদন্তটা হলো এই তদন্তের মধ্যে দিয়ে উঠে আসা, সেই তদন্তের উপরে ভিত্তি করে যে রায়দান, সেই রায়দানের মধ্যেও দেখা গেল যারা বৈধভাবে চাকরি পেয়েছে স্বীকার করে নিয়েছে। আপনি যাদের বললেন যে এফিডেভিটে যেগুলো দিয়েছে তার বাইরে এসএসসি যেগুলোকে অবজেকশন করেনি বা সিবিআই কোনো প্রশ্ন তোলেনি এখনো অবধি, তাদেরকেও বাতিল করে দেওয়া হলো। এবং এটা সঠিক বলছেন না, না 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 না, আমি বলছি এক সেকেন্ড, পুরোটা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে এর মধ্যে যারা বৈধ এবং যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন, এই যে আমি বলছি, প্লিজ শুনুন আপনি, সেটা হচ্ছে যখন ভোটের রেজাল্ট বেরোবে তার 15 দিনের মধ্যে এসএসসি কে ফ্রেশ রিক্রুট করতে হবে। সেখানে এই যে ওএমআর শিট যারা রয়েছে এবং সেখানে প্রাপ্ত নাম্বার, একাডেমিক স্কোর, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্টে যারা যোগ্য, তারা তো এমনিতে তাদের চাকরি বহাল থাকবে। আপনি এটা কেন বলছেন যে যোগ্য চাকরি চলে যাচ্ছে? এই পুনর্মূল্যায়নের মধ্যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তারা এমনিতেও থাকবে। তাহলে এই পুনর্মূল্যায়ন কি 13 লক্ষ ক্যান্ডিডেটের জন্য করা হবে? না, আমি বলছি আপনি পুরোটা, এই যে যা ওএমআর শিট ছিল পুরোটা এসএসসি কে বলেছে আপলোড করতে। না না, সেটাতে করবে তো, সেটা মিরর ইমেজ, নাইসা ডেটা স্ক্যান, তারা তাদের কাছ থেকে প্রাপ্ত, তাদের কাছ থেকে যা কিছু পেয়েছেন সিবিআই সেগুলো তারা আপলোড করবে, তার উপর ভিত্তি করেই সবকিছু করেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এতদিন ধরে তদন্ত করে এখনো অবধি বৈধ অবৈধ বার করা গেল না কেন? এবং যেখানে এটাতে আইনটাতে কেন বলছি এটাতে অ্যাপিল করা উচিত, এই কারণে যারা বৈধভাবে চাকরি পেয়েছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারাও এই রায়দানের ফলে তারাও চাকরি হারা হয়ে গেলেন। সুতরাং এখানে
সুপ্রিম কোর্টে গেলে এটা স্টে পাওয়া যাবে এবং এটাকে এই রায়টাকে আমরা বলছি যে এটা সঠিক রায় হয়নি। হ্যাঁ ঠিক আপনারা সুপ্রিম কোর্টে যেতেই পারেন, আমি বলছি একেবারে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, আমি এখানে নিঃসন্দেহে যার কাছে সব থেকে আগে যাওয়াটা দরকার তারা কতটা আশাবাদী হচ্ছেন। এখানে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী রয়েছেন আমাদের সঙ্গে সোহন কুমার মণ্ডল, তার কাছে আসবো, কিন্তু আমি এইখানে একবার দেখাতে চাইবো এই রায়ের বিরুদ্ধে কিন্তু সর্বোচ্চ আদালতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান কি বললেন এখানে একবার রাখবো আপনাদের সামনে। যেটা আমরা স্বীকার করেছি, যেটা আমরা আমাদের যে ডেটাবেস থেকে যেটা দিতে পেরেছি, যেটা সিবিআই মহামান্য আদালতের কাছে দিয়েছে, এটা মিলিয়ে সংখ্যাটা 5,000 মতন। তা 24,000 যদি চাকরি বাতিল হয়, বাকি 19,000-এর সম্পর্কে ধরে নেওয়া যেতে পারে তেমন কোনো অভিযোগ নেই, মানে আমাদের বিচারে তো নেই। তা সেজন্যই রায়টা দেখে বলতে হবে যে নিশ্চয়ই একটা কারণ থাকবে বাকিটা বাতিল করবার। তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কঠোর রায় অত্যন্ত, যে বাকি 19,000-এর সিলেকশনটা কেন ভুল, এই ব্যাপারে আমরা মানে আপাত দৃষ্টিতে সন্তুষ্ট হতে পারছি না, সেই জন্যই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা চিন্তা করেছি। ধরুন আমাদের 9-10-এর ক্ষেত্রে সংখ্যাটা ধরুন 185 যারা কিনা র্যাঙ্ক জাম্পিং বা আউট অফ লিস্ট চাকরি পেয়েছিলেন, আর 9-11-12-এর ক্ষেত্রে 39 39। তা এদের মধ্যে আমরা এটা খুব ভালো করেই জানি যে এদের মধ্যে সবাই আবার চাকরি করছেনও না বা চাকরিতে জয়েন করতে পারেনি, যোগ দিতে পারেননি। 185 জনের মধ্যে 102 জন যারা জয়েন করতে পারেননি এবং মহামান্য বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তাদের সুপারিশপত্রটা প্রত্যাহার করে তার জায়গায় আবার 65 জনকে চাকরি দেওয়া হয়েছিল। তাহলে এই রায়ের ফলে হয়তো জানি না আমি সেই 65 জনেরও কি তাহলে চাকরি চলে গেল। 2016 গ্রুপ সি গ্রুপ ডির বঞ্চিত চাকরি প্রার্থী সোহন কুমার মণ্ডলের কাছে আমি আসবো। সোহন, প্রায় 600 দিন ধরে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত আপনারা হয়েছেন। আজকে যখন কলকাতা হাইকোর্টের এই নজিরবিহীন এবং ঐতিহাসিক রায় সামনে আসছে, কতটা আশাবাদী যে এইবারে আপনার নিয়োগপত্র পাবেন? দেখুন, আমরা তো মানসিক লড়াইটা করেই যাচ্ছি এবং আমাদের লড়াইটা ছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, একটা দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি যে হয়েছে সেটা সবাই জানে এবং সেটা আজ প্রমাণিত হলো। আজ নয়, এই প্রমাণটা অনেক আগেই সামনে এসেছিল। আজ যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে ডিভিশন বেঞ্চের রায়টা নিয়ে, এই ডিভিশন বেঞ্চটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারেই গঠিত হয়েছে এবং যে রায়টা এসছে এখানে যে কথাটা উঠে আসছে যে কিছু জেনুইন ক্যান্ডিডেট আছে যারা মানসিক যন্ত্রণায় ভুগছে, কিন্তু আমরা তো গত 7 বছর ধরে মানসিক যন্ত্রণায় ভুগছি এবং এই 600 দিন আমরা রাস্তায় বসে আছি, আমাদেরও মানসিক যন্ত্রণাটা আছে জেনুইন ক্যান্ডিডেট হয়েও। এবার যারা জেনুইন ক্যান্ডিডেট, আমি এখানে জোর গলায় বলতে পারি যাদের কোথাও ম্যানিপুলেশন হয়নি, যাদের ওএমআর ঠিক আছে, যাদের ইন্টারভিউতে কোনো ম্যানিপুলেশন হয়নি, টাইপ টেস্টে কোনো ম্যানিপুলেশন হয়নি, পুনর্মূল্যায়ন হলে তারা প্রত্যেকেই চাকরিতে বহাল থাকবে। হয়তো সাময়িক কিছুটা হ্যারাসমেন্ট হচ্ছে, আর এই হ্যারাসমেন্টটা কেন হচ্ছে? পুরো প্রক্রিয়াটা চলছে একটা টাইম কিলিং ফর্মুলা। দেখুন, আমাদের অভিজিৎ বাবু যে হয়রানির কথা বলছেন তার কারণ একমাত্র দুর্নীতি, তাদের খেসারত যদি দিতে হচ্ছে তার কারণ হচ্ছে দুর্নীতিটা হয়েছে, সেই কারণে তাদের খেসারত দিতে হচ্ছে। হ্যাঁ বলুন। দেখুন, আজ থেকে প্রায় 1 বছর আগে সিঙ্গেল বেঞ্চের রায়টা বেরিয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে। সেই রায়টাকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়, ওখানে অলরেডি 1 বছর নষ্ট হয়েছে এবং দেখুন সেখানে পর্ষদ কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্ট কখনোই ক্লিয়ার করেননি। কখনো বলছে আমরা কোর্টের চাপে এটা স্বীকার করেছি, কখনো বলছে আমরা জানি না, আমাদের কাছে তথ্য নেই। বিভিন্নভাবে এই প্রক্রিয়াটাকে ডিলে করানোর চেষ্টা করে গেছে এবং পরবর্তীতে একটা সময় ওরা বাধ্য হয়ে সত্যটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে নাইসা থেকে যে ইমেজ মিররটা পাওয়া গেছে সেটা ওদের কপি থেকেই, অরিজিনাল কপি থেকেই স্ক্যান করা হয়েছে, এটা স্বীকার করেছে অলরেডি। তো সেটাকে মান্যতা দিয়েই আজকে এই রায়টা কিন্তু এসছে। কিন্তু দেখুন, এখনও একটা প্রসিডিওর চলছে, এরপর আবার সুপ্রিম কোর্টে যাবে। জানি না এদের সদিচ্ছা কবে জাগবে, আমরা নিয়োগটা কবে পাবো। এখানে একটা সদিচ্ছার প্রশ্ন অবশ্যই থেকে যায়। ঠিক, একেবারে এটাই সবথেকে বড় প্রশ্ন যে নিয়োগ এবং নিয়োগপত্র এটা কবে পাবেন। সদিচ্ছা নিয়ে এখনো পর্যন্ত সংশয় কাটছে না বঞ্চিত চাকরি প্রার্থীদের। কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কোন জায়গায় কৌস্তব দুর্নীতি হয়েছে? কেউ পরীক্ষায় 0, 1 বা 2 পাচ্ছেন, অথচ এসএসসি সার্ভারে দেখা যাচ্ছে তাদের নাম্বার হয়ে যাচ্ছে 50, 52, 53। মানে অযোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছেন। উল্টোটা হচ্ছে, যারা 40 পাচ্ছেন এসএসসি সার্ভারে তাদের নাম্বার কমিয়ে দেখানো হচ্ছে 10, মানে যোগ্যরা অযোগ্য বলে বাতিল হয়ে যাচ্ছে। আমি বলছি এই দুর্নীতির জন্য কিন্তু আজকে এতগুলো চাকরি প্রাপক যারা তাদের খেসারত দিতে হচ্ছে। সে তো বটেই, এর সাথে তুমি আরেকটা কথাও বলো যে কেউ পরীক্ষাও দেয়নি, এরকম ঘটনাও আছে। পরেশ অধিকারীর মেয়ের মতো আবার এরকম ঘটনাও আছে। বিক্রমরা ভালো বলতে পারবে, মানে
দুর্নীতির আতুর ঘর আর কি, মানে আগে থেকে বলে দেওয়া হয়েছে একটা সেট অফ কোয়েশ্চেন। ধরো ভারতবর্ষের ক্যাপিটাল কি, আগে থেকে দুর্নীতিতে মানে টাকা যাদের দেওয়া আছে তারা কালীঘাট লিখলেই রাইট হবে, আর নতুন দিল্লি যারা লিখবে তাদের রং হবে, মানে এরকম ঘটনাও ওই মার্কশিটে ঘটেছে, সেটাও সামনে এসেছে। কথাটা হচ্ছে সরকারটা আসলে ভুসির সরকার কিন্তু ডেলিভারেটলি ভুসি এবং আটাকে আলাদা করলো না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে যে 25,000 বা 26,000-এর কাছাকাছি নাম আছে, এর মধ্যে কেউ খুব অল্প সংখ্যায় আছে যারা তাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে। সরকার ভুসি এবং আটাকে আলাদা না করার জন্য সরকার আসলে সমাজ বিরোধীরা ক্ষমতা এলে যা হয়, সরকার যোগ্য এবং অযোগ্যদের, অনেকটা অযোগ্য খানিকটা যোগ্য, তাদেরকে এক করে দিল। আসলে খারাপ লোকেরা সরকারের এরকমই হয়, আমরা এই কথাটা আগেও বলেছিলাম। বিকাশদা কিন্তু অনেক আগে কথা বলেছিল যে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, উনি ছেড়ে দিন, পদত্যাগ করুন, সরকার থেকে সরে যান, আমরা নিয়োগ করবো, আমরা যদি ক্ষমতা থাকে আমরা নিয়োগ করতে পারবো। আচ্ছা 3 মাস লাগে ফ্রেশ পরীক্ষা দিয়ে ব্যবস্থা করতে। আজকে যে ছেলেমেয়েরা এখানে বসে আছে দিনের পর দিন, লক্ষ লক্ষ পদপ্রার্থী যারা বসে আছেন, যাদের যোগ্যতা আছে, তারা কি দোষ করেছে বলো তো তুমি? উল্টে আর অল্প কিছু যারা যোগ্য তাদেরও নাম বাতিল হয়ে গেল। শুধু এসএসসি এবং সরকার ওরা পদ বাড়িয়ে দিতে চায়, কিন্তু কারা অযোগ্য এবং যোগ্যকে আলাদা করবে না, ভুসি এবং আটাকে আলাদা করবে না, চাল এবং কাকড়কে আলাদা করবে না, কারণ ওরা টাকা নিয়ে নিয়েছে। আমার দ্বিতীয় নম্বর কথা, তৃণমূলের নেতারা টাকা নিয়েছেন, তাদের গাছে বেঁধে ফেলুন। যাদের চাকরি চলে গেল গাছে বেঁধে ফেলুন, বাড়িতে চলে যান। কোন নেতারা তৃণমূলের টাকা নিয়েছে? গাছে বেঁধে ফেলতে হবে তাদের টাকা। এই পর্বে শুরুতে আপনাদের দেখাবো এই রায় বা নির্দেশ সামনে আসার পর সরাসরি হাইকোর্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপির বিচারালয় এই বলে আক্রমণ করছেন। নিয়োগ দুর্নীতি নিয়ে রায়ের পরে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন দেখুন। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? রিফর্মেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। বিমলদা তো খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এটা নিয়ে পরে আসছি, তার আগে শুভ্রজিৎ একটা কথা বলি। সেটা হচ্ছে, আমি প্রায় 37-38 বছর অধ্যাপনা করছি একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে।
পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, আমি জাতীয় এবং রাজ্য রাজনীতির খবর রাখি, দীর্ঘদিন বিশ্লেষণ করেছি, এখনও করি। আমি মনে করি এটা হচ্ছে স্বাধীন ভারতের বৃহত্তম কেলেঙ্কারি, যে টাকা এর সঙ্গে যুক্ত হয়ে আছে। আমি একটা রাফ হিসেব করার চেষ্টা করেছিলাম। এর আগে দুটো কেলেঙ্কারি কথা বলবো। একটা হচ্ছে হরিয়ানাতে 2001 সালে জেবিটি রিক্রুটমেন্ট স্ক্যাম, যেখানে 3200 কেলেঙ্কারি ভুলে গেলেন। আচ্ছা বলেন, 3206 জনকে নিয়োগ করা হয়েছিল এবং যে নিয়োগের কারণে হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 10 বছর জেল খাটতে হয়েছিল কিন্তু, এবং সেখানে যে টাকাটা ইনভলভ হয়েছিল সেটা 150 কোটি টাকা। এই যে স্ক্যামটা ত্রিপুরাতে যেটা হয়েছিল 10,323 জনের রিক্রুটমেন্ট, ওটা বাম আমলে হয়েছিল 2010 থেকে 2012 মধ্যে, ওটাও বাতিল। বলতে লোকে হাসবে এসব শুনে। সেটা হচ্ছে 10,323 সম্পূর্ণ করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের সরকার নিয়েছে কিনা সেই প্রশ্ন আলাদাভাবে থাকবে, কিন্তু বিমল শেষ 10,323 জনের চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরি ওরা কিন্তু ফেরত পায়নি। ওখানেও অনিয়মের অভিযোগ ছিল। 150 কোটি ছিল হরিয়ানাতে। আমার ধারণা এই ইয়েটা 1.5 লক্ষ কোটি ছাড়িয়ে যেতে পারে, কারণ প্রতিটি লোক যারা এই বেআইনিভাবে চাকরি পেয়েছে, যাদের পাশে সরকার দাঁড়াচ্ছে, সে তারা কেউ 20 লাখ, কেউ 25 লাখ, কেউ 18 লাখ, কেউ 15 লাখ, এইভাবেই আমি যতটুকু সংবাদ মাধ্যমে জেনেছি। এই সংখ্যাটা যদি যোগ করা হয় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকার স্ক্যাম কিন্তু হয়। গোটা টাকাটা কিছু লোক মার্কেট থেকে তুলে নিয়েছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই প্রথম দেখছি যে একটা সরকার এই দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে কোর্টে চলে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে। আজকে হাইকোর্টের রায়ের আর একটা গুরুত্বপূর্ণ অংশ, এই তথাকথিত সুপার নিউমেরিক পোস্ট তৈরি যারা করেছিল তাদের প্রত্যেককে ধরতে বলছে কিন্তু হাইকোর্ট। তাহলে সুপার নিউমেরিক পোস্ট যাতে তৈরি হবে এবং কারো চাকরি যাবে না, এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকাশ্যে যেভাবে হাইকোর্টকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিচার বিভাগকে, বিচার বিভাগ চলতে থাকলে বিচার বিভাগ যে প্রভাবপ্রাপ্ত নয় সেটা তো অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে বলা যায়। একটা কথা বলি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে বলা যায় যে আমি শেষ করি। সেটা হচ্ছে একটা কথা আছে না, সুকুমার রায়ের কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো, তো চণ্ডীদাসের খুঁড়োকে একটা নতুন কল করতে বলবো, তৃণমূলের নেতাদের সামনে আয়না ঝুলিয়ে দিতে। ওই খুঁড়ো দৌড়তো, এবার পেছবে মুখ দেখলে। এই তৃণমূলের হয়ে যারা বলতে আসছে, এই চোরের সাপোর্টারদের, চোর এবং চোরের সাপোর্টার, এবার নিজের মুখ দেখলে পেছতে শুরু করবো। এবার চণ্ডীদাসের খুঁড়োর দরকার হয়ে পড়েছে, কারণ গোটা রাজ্যটাকে চোরের পরিণত করেছে। একটা চোর দল, চোর সরকার চালাচ্ছে। কিন্তু আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো, এই আজকে কলকাতা হাইকোর্টের এই যে বিশেষ বেঞ্চের যে রায়, কার্যত সিঙ্গল বেঞ্চ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তিনি যে রায় দিয়েছিলেন সেটাই কার্যত বহাল থাকলো আজকে এই রায় সামনে আসার পর কি বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখুন। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। আজকে আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এই দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত, এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হওয়া উচিত পশ্চিমবঙ্গে। আমি বলছি ভাস্করদার, আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে জাস্টিস গাঙ্গুলি না থাকলে এই বিপুল পরিমাণে শিক্ষায় যে নিয়োগে দুর্নীতি হয়েছে এটা কোনোদিনও সামনে আসতো না, সিবিআইডি তদন্তের নির্দেশের পর সেটা সামনে এসেছে। এক। আর দুই হচ্ছে যে আদালত হচ্ছে দেশের 140 কোটি মানুষের আস্থা ভরসার শেষ এবং বিশ্বাসের শেষ জায়গা। আপনি যখন সেই হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন, তার মানে সেই বিশ্বাসের মূলে কি আপনি আঘাত করছেন না? না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তার পুরস্কার পেয়েছেন, উনাকে এখন প্রাক্তন বিচারপতির থেকে বেশি বিজেপি প্রার্থী হিসেবে মানুষ বেশি চিনেছে, সুতরাং এবং উনি বিচার ব্যবস্থার মধ্যে কলুষিত করেছেন
তিনি যখন বিচারপতি ছিলেন তখন বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, সে কথা উনি প্রকাশ্যে বলেছেন। সুতরাং উনার যে প্রভাব মুক্ত ছিল না, সেটা যদি হতো তাহলে আমি একবার দ্রুত, যেহেতু এখনো শুভময় মৈত্র বলার সুযোগ পাননি, আমি শুভময় দা আমি এইখানে আপনার কাছে আসতে চাইছি। এমনিতে ধরুন প্লিজ, আমি ভাস্কর সিনহা রায়কে থামালাম। আমি যে শুভময় দা, পাকিস্তানের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে এই কথাটা শুনে থাকি যে স্টেট স্পন্সর টেররিজম। এই রাজ্যে যখন সুপার নিউমারি পোস্ট, যেটা একেবারে রাজ্য সরকার এবং মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে হয়, অনেকে বলছেন স্টেট স্পন্সর স্ক্যাম। এই রকম একটা পরিস্থিতিতে একজন অধ্যাপক হিসেবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কতটা অন্ধকারাচ্ছন্ন বলে আপনার মনে হচ্ছে? দেখুন, গোটা ব্যাপারটা একেবারেই সুবিধের নয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং মূলত যে আলোচনাটা আজকে মুখ্যমন্ত্রী আজকেও বললেন, তিনি বিজেপির দিকে আঙুল তুলছেন, কিন্তু এটা পরিষ্কার মহামান্য বিচারক অভিজিৎ বাবু যখন তার রায় দিয়েছিলেন, সেই সময় কিন্তু তিনিও সাধারণভাবে একটা যে ন্যায় বিচারের রায়, সেই রায়টি দিয়েছিলেন। এবং পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলই, অবশ্যই তৃণমূল কংগ্রেস তারা শাসকের আসনে, বাকি সমস্ত রাজনৈতিক দলের প্রতিবাদ করেছে। এখন রাজ্যের যে শাসক দল, তারাও তো রাষ্ট্রের অংশ, রাষ্ট্র ব্যবস্থার অংশ, ফলে তাদের তো কোনো একটা সময় স্বীকার করতে হবে যে এখানে একটা ভুল হয়েছে। এই ভুল স্বীকার করার জায়গা থেকে তারা যেভাবে এড়িয়ে যাচ্ছেন, তাতে যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে এই যে গোটা বিষয়টির সমাধান করা যাচ্ছে না। অর্থাৎ রাজ্য সরকার একটা জায়গায় তো রাজ্য সরকারকে মেনে নিতে হবে গোটা বিষয়টি গন্ডগোল হয়েছে, কোর্টের রায় অনুযায়ী নতুনভাবে যদি আবার পরীক্ষা পদ্ধতি করতে হয় বা কোনো একটা সমাধান সূত্রের জায়গায় পৌঁছতে হয়, যে মানুষগুলি যাদের সঠিক চাকরি পাওয়া উচিত, যারা চাকরি পাওয়া উচিত না তাদেরকে বাদ দিয়ে নতুন মানুষকে কাজ দেওয়া, এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির প্রসঙ্গটা সামনে আসছে, সেটা তো শুধুমাত্র আজকে সকালবেলা প্রমাণ হলো না। এই বিষয়টি তো বহুদিন ধরে জানা ছিল। কেন জানা ছিল? কারণ আমরা সবাই জানি যে 0-51 চেয়ে কম, কোনো কোনো জায়গায় 0-51 চেয়ে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে সেখানে কিছু ভুল হয়েছে। রাজ্য সরকারের আশু কর্তব্য যে আবার রাজ্য সরকারের টাকায় সুপ্রিম কোর্টে না গিয়ে, যদি তৃণমূল কংগ্রেস মনে করে তাদের তো নির্বাচনী বন্ডের অনেক টাকা আছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই রায় মেনে নিয়ে তার সমাধানের পথ সর্বদল মিলে চেষ্টা করা দরকার। আর যারা লোকসভায় যাবেন নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গ থেকে, সেই মানুষগুলির দায়িত্ব, যেহেতু শিক্ষা একটি যৌথ তালিকায় পড়ে, কেন্দ্র রাজ্য মিলে তারা লোকসভায় গিয়ে কথা বলুন এই সমস্যার সমাধানের জন্য। যে বাচ্চাগুলি বসে আছে তাদের সমস্যাটার সমাধান আমাদের করতে হবে। এই রাজনৈতিক চর্চা এই লোকসভা নির্বাচনের মধ্যে মিটুক, এবং তার কয়েক সপ্তাহের মধ্যে যেভাবে আদালত বলেছেন, আমাদের চেষ্টা করতে হবে এই সমস্যাটির সমাধান করে মানুষগুলির হাতে, সঠিক মানুষগুলির হাতে চাকরিটা পৌঁছে দেয়া। আমার অনুরোধ থাকবে যে সমস্ত রাজনৈতিক দল, যাদের যা ভুল হয়েছে, যাদের যা ঠিক আছে, সবটা মিলিয়ে কিন্তু মানুষের হাতে সঠিক চাকরি পৌঁছে দেয়া। এই দুর্নীতির হাত থেকে বেরোতে হবে। পশ্চিমবঙ্গকে না বেরোলে আমাদের মহা মুশকিল। আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। অপরাধ জগতে বিক্রম, একটা কথা খুব প্রচলিত যে ক্রাইম নেভার পেজ। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, কার্যত চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে যে স্ক্যাম অলসো নেভার পেজ। তার কারণ একেবারে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, মেয়াদ উত্তীর্ণ থেকে যারা তালিকা থেকে যারা চাকরি পেয়েছেন, পুরো যত বছর চাকরি করেছেন পুরো বেতন ফেরত দিতে হবে উইথ 12% ইন্টারেস্ট। চাকরি হয়তো পাওয়া যায় নিয়োগ দুর্নীতি করে, কিন্তু তারপরে পরিণতি কিন্তু ভয়ঙ্কর। সত্যি এটা পরিণতি ভয়ঙ্কর, এবং পরিণতি ভয়ঙ্করই হওয়া উচিত। এর আগেও আমরা দেখেছিলাম অঙ্কিতা অধিকারীকে পুরো টাকা ফেরত দিতে হয়েছিল পরীক্ষায়। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না, এটা তাদের জন্য প্রযোজ্য যাদের ব্ল্যাঙ্ক ওএমআর, আপনার প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছে। এই যে ক্যাটাগরি অফ স্টুডেন্টস যারা চাকরি পেয়েছে, তারা কিন্তু অ্যাডমিটেডলি জানে যে আমি কিন্তু বেআইনিভাবে চাকরি পাচ্ছি। ধরুন একটা সিলেকশন প্রসেসে সে পরীক্ষাতেই বসেনি, সে হয়তো পরীক্ষায় বসেছে, তার র্যাঙ্ক জাম্প করে এগিয়ে দিয়েছে, সেটা একরকম দুর্নীতি। কিন্তু যে লোকটা ধরুন পরীক্ষাতে বসেনি বা প্যানেল এক্সপায়ার হওয়ার পরে চাকরি পাচ্ছে, বা কোথাও নাম নেই এমনি রেকমেন্ডেড হয়ে ঢুকিয়ে যাচ্ছে, সেই লোকটা কিন্তু স্পেসিফিক্যালি জানে যে আমি বেআইনিভাবে পুরো প্রসেসটাতে চাকরি পাচ্ছি, এবং যে ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে সেও কিন্তু জানে যে আমি বেআইনিভাবে পাচ্ছি। তাই এদের ক্ষেত্রে এই যে পরিণতি, যে টাকাটা ফেরত দিতে হবে মান্থলি স্যালারি যা নিয়েছে এবং উইথ 12% ইন্টারেস্ট, এইটা যদি এই কড়া নির্দেশ যদি হাইকোর্ট থেকে না আসতো, তাহলে কিন্তু সমাজের মধ্যে এই করাপশনটা রয়ে যেত। কারণ যেসব মানুষ আছেন যারা এটা করার কথা ভাবেন, এই বেনিফিট। আরেকটা জিনিস আমি ছোট্ট কথা বলবো,
এসএসসি স্কুল ভাস্কর বাবু উনি বলছিলেন স্কুল সার্ভিস কমিশন, আপনারা যদি ওনার চেয়ারম্যানের এটা দেখেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কখনোই বলেনি যে কতগুলো জেনুইন, অ্যাডমিটেডলি উনি মানছেন 5000 দুর্নীতি হয়েছে, কিন্তু 19000 যে জেনুইন এটা কিন্তু এভিডেন্স দিয়ে বলেন। এরকম একটা পরিস্থিতি এসএসসি রাজ্য সরকার থেকে শুরু করে পর্ষদ সুপ্রিম কোর্টে যাচ্ছে, কি করবে এবারে তোমরা? দেখুন, দুর্নীতি যে হয়েছে এটা তো প্রমাণিত, আর এই দুর্নীতির যদি বিচারটা না হয় না, তাহলে দুদিন বাদে চাকরি নিলামে বিক্রি হবে, রাস্তায় টেবিল পেতে বলবে 20 লাখ 25 লাখ করে চাকরি বিক্রি হচ্ছে, আপনারা কিনুন, যার টাকা আছে তারা কিনে নেবে, আর আমাদের মতো যারা যোগ্য মেধা তারা বঞ্চিত হবে। দেখুন, আমরা কোনো রাজনীতির লোক নই, কিন্তু একটা কথা বলতেই হয় যে আমরা এই আজ 7 বছর ধরে বঞ্চিত, 600 দিন ধরে আমরা রাস্তায় বসে আছি। আমাদের যিনি অভিভাবক, রাজ্যের অভিভাবিকা, তিনি তো একবার এসে আমাদের সঙ্গে দেখা করে বলেননি যে তোমাদের পরিস্থিতি কি, কেন তোমরা বসে আছো কি, একবারও কিন্তু বলেননি। বরঞ্চ কিছুদিন আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন যে নিয়োগটা কোর্টের কিছু ফর্মালিটিসের জন্য আটকে আছে, এটা মিটে গেলে কোর্ট যেভাবে রায় দেবে, এটার যেভাবে রায় দেবে আমরা সেভাবে মেনে নেব। তো বেরিয়ে গেছে, তাহলে কেন আসে যে আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা যে কোনো পরিস্থিতি সামলে নেব, এটা কেন আসে? তাহলে আমি বলছি এত সময় নষ্ট না করে রাজ্য সরকারকে, শুভময়দার সাথে আমি 100% একমত, অনেক সময় চলে গেছে, দ্রুত ফ্রেশ নিয়োগ করতে হবে। আর এর মধ্যে যারা যোগ্য আছেন তাদের অযোগ্যদের সাথে রাজ্য সরকার মিলিয়ে দিল। আমি শুধু একটাই কথা বলবো, জোচ্চোর মুখ্যমন্ত্রী বলেছেন না অভিজিৎ বাবু দেখুন, অভিজিৎ বাবু যখন রায় দিয়েছেন বারবার তো তৃণমূল সুপ্রিম কোর্টে গেছিলেন, আমি সেটাকে বুঝিয়ে বলছি না, কিন্তু অভিজিৎ বাবুকে এটা মনে করিয়ে দিই, এই মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নিয়েছিল 2016 সালের প্যানেল যখন হয়েছিল, শুভেন্দু অধিকারী এই মন্ত্রিসভায় ছিলেন। একটা এই রাজনৈতিক চাপানুতরের বাইরে গিয়ে যোগ্য যারা তারা দ্রুত নিয়োগ পাক, এই আশা রেখে অনুষ্ঠান শেষ করবো।